আমরা এটা নিয়ে আগেও কভার করেছি। তো আপনারা অনেকে নিজেদের মধ্যেও অনেক কিছু নিয়ে এখানে কথা বলছি যে বাংলাদেশি কতজন বাংলাদেশি আসলে রাশিয়াতে জয়েন করছে, যুদ্ধে জয়েন করছে। এটা সঠিক জানি না। আমরা হচ্ছে যেমন একটু শুনে আসি আগে ভিডিওটা, তারপরে হচ্ছে এটা নিয়ে কথা বলে দর্শকদের মনে হয় বুঝতে একটু সুবিধা হবে যে আমরা কি বলতেছি আসলে। বাংলাদেশে যেমন শুধু যে পড়াশোনা করতেই মানুষ বিদেশে যাচ্ছে তা না, এটা একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি আর কি, যে মানুষজন যে যুদ্ধ করতেও যাচ্ছে। আমরা আরো গত বছর এইটা নিয়ে কথা বলছি যে রাশিয়াতে বাংলাদেশে অনেক তরুণরা গিয়ে যুদ্ধ জড়িত হচ্ছে টাকা পয়সার লোভে বা রাশিয়াতে থাকার পারমিশন এইসবের জন্য হয়তোবা। তো এটা এই ভিডিওটা দেখে আমরা হচ্ছে শর্ট করে একটু দেখবো, দেখে এটা নিয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা করবো। ইয়াসিনকে এই আর্মিতে যোগ দেওয়ার একমাত্র লোক হচ্ছে এই সোহেল সর্দার নীরব। আর রাশিয়ান আর্মিতে অতি প্রথম সিনোটেক থেকে এই সোহেল সর্দার নীরব জয়েন করে, এবং জয়েন করার পরে ও সব তথ্য নিয়ে যে একটা লোক ঢুকাই দিলে রেফারেন্স হিসেবে কত পাওয়া যায়, কেমনে কত পাওয়া যায়, সব খোঁজখবর নিয়ে ও লোক ঢুকাইছে। ও কম করে হলেও 30 জন লোক ঢুকাইছে। এর মধ্যে তার 20-25 জনে মারা গেছে, আর যেগুলা সেগুলো নিখোঁজ, মানে এগুলো একদম টোটালি নিখোঁজ। ও বলে যে ঢুকো, আমার ভালো ভালো বড় বড় কমান্ডারের সাথে আমার হাত আছে, বড় বড় কমান্ডার আমার মানে আমার বস, তাদেরকে আমি টাকা দিয়ে ওখান থেকে বের করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ওই মূলত আর ভিডিওটা আরো কিছুক্ষণ আছে, বাট আমরা যদি এইটুকুর মধ্যে দেখি যে হচ্ছে মূল ব্যাপার যেটা, যে সোহেল সর্দার নীরব বলে বাংলাদেশে একজন খুব পপুলার একজন ব্লগার আছেন এখন, যে রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে ব্লগিং করেন এবং বাংলাদেশে বিভিন্ন সময় তাকে নিয়ে নিউজ টিউজ হয়, এটা দেখা যায়। তো উনি নাকি দালালি করেন, উনি বেসিক্যালি নাকি হচ্ছে মানুষকে যুদ্ধের সাথে ইনভলভ করায় দিলে তার একটা কমিশন পান। তো আর পাশাপাশি হচ্ছে আবার যাদেরকে যুদ্ধে যুক্ত করে দিচ্ছেন তাদের কাছ থেকেও উনি টাকা নেন, এই বলে যে তুমি হচ্ছে যুদ্ধে তো জয়েন করার কারণে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা পাচ্ছ, আর কিন্তু তোমাকে তো যুদ্ধে পাঠাবে ফ্রন্টে, তো আমাকে যদি কিছু টাকা দাও, ওইখানকার কমান্ডারদের সাথে আমার পরিচয় আছে, তাকে আমি টাকা দিলে সে তোমাকে হচ্ছে পেছনে রাখবে, মানে সে তোমাকে অন্য কাজে রাখবে আর কি, যে খাবার দাবার রান্না করা বা পরিষ্কার করা বা মাটি কাটা এইসব কাজে যুক্ত রাখবে। তো অনেকে সেই টাকাগুলাও আবার দেয় তাকে। এইটা হচ্ছে এই রাজন ওনার অভিযোগ, এবং তার ভাষ্য অনুযায়ী যেটা শুনলাম আমরা, যে 30 জনের মতো লোককে এই সোহেল সর্দার নীরব ঢুকাইছেন, এবং তার মধ্যে প্রায় 25 জন নাকি মারা গেছেন এবং বাকিদের কোনো খোঁজ খবর নাই, এটা হচ্ছে উনি বলতেছেন আর কি। তো এইটা নিয়ে এখন হচ্ছে যদি দর্শকদের সাথে একটু শেয়ার করো যে আসলে এই রাশিয়ার এই ব্যাপারটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কি করতেছে। I mean, just on a program that you on a predictable house but it is or every show. Probably I think it is company so Cinemabank. হ্যাঁ, উনি সিনোপ্যাকের কথাই বলছেন। Yes, Chinese different it is very companies. So whatever we get is check the location as several way job with the incident. As I said, এই প্রসেসিং become over design with this statement installation আরেকটা যে সাথে বেরিয়ে বলছে যে তারা নাকি রাশিয়ান আইডিয়াতে জয়েন করতেছে না, তারা বলতে চাইছে রাশিয়ান রেজিস্ট্রেশন and then তারা হয়ে গেছে প্রাইভেট নাশনালিস্ট। তো রাশিয়ার কনস্টিটিউশনাল কিছু চেঞ্জ, যেটা আমরা আইডিয়াল ভিডিওতেও বলেছি, আরেকবার বলিনি। তো তারা অনেকে করেছে যে কিছু টাইম সার্ভ করলে তারা ফরেন সোলজারদেরকে নাকি রাশিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে, তারপরে ফ্যামিলিদেরকে দেওয়া হবে। তো এইগুলা একটা জিনিস হচ্ছে। তো আমি যেটা উনি যেটা বলতেছে, এটা আমরা অনেক একই লোক এখান নিয়ে ডিসকাস করছি, বাট আমরা এগুলা ভিডিওতে ওভাবে ডিসকাস করা হয়নি এটা নিয়ে। তো এটার মধ্যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে আরেকজনকে নিয়ে যে করতেছে সোহেল সর্দার নীরব যা বলছে, দালালদের একটা ভালো ইনকাম আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাস্ট রেফারেল ফিস হলে অনেক ক্ষেত্রে তারা হলে আপটু ভালো একটা অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টটা বলতে চাইতেছি না, ভালো একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তার ভাষ্য অনুযায়ী প্রায় 5 লাখ টাকার মতো পায় আর কি বাংলাদেশের টাকায়। এই জন্যই আমি অ্যামাউন্টটা বলতে, এখন সবাই রেফারেল করে তাদেরকে সবাই চাওয়া শুরু করবে, গুড অ্যামাউন্ট অফ মানি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কারণ অনেকে সৌদি টদিতেও কেউ যদি ওয়ার্কার যদি নিয়ে যেতে চায়, এত রেফারেল ফি, জীবনের রেফারেল ফি কি জিনিস সেটাও আসলে বলার সম্ভব হতে পারবে। তো
তো এটাও হলে গিয়ে জিনিসটা হতেছে কি, আমি এটা আগেও দেখছি বাংলাদেশেও হলে গিয়ে সবসময় মানে একটা কমন একটা এক্সাম্পল দিয়ে দেখি বলি যে দেখা যায় হলে কেউ ট্রাভেল এজেন্ট বা যারা আদম ব্যবসার সাথে জড়িত তারা বলে যে হলে গিয়ে না অফিসে চাকরি হবে, এই চাকরি মলের ভিতরে চাকরি হবে, একটু পাঠায় দিতেছে বনভূমিতে। তো রাশিয়ার জিনিসটাও হলে গিয়ে ইটস নো ডিফারেন্ট দ্যান দ্যাট। তারা হলে গিয়ে বলবে যে জাস্ট ক্লিন আপ, রান্না করে দিতে হবে সৈন্যদের, রান্নার তাদের মজুদ টজুদ, তাদের কাপড় চোপড় দিয়ে দিতে হবে। আর দুই একটা ভিডিওতে দেখাবে যে না মাঝে মধ্যে দুই একটা ড্রোনে গুলি করতে হতে পারে, এইগুলো নিয়ে কথা বলবে। বাট বাস্তব চিত্র ডিফারেন্ট। বেসিক্যালি এই মার্সেনারিজ, স্পেশালি ফরেন মার্সেনারিজ, আমি আরেকটা জিনিস এটা জাস্ট বলার আগে করে নিই, বা রাশিয়া কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টি ইমিগ্রেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা। তাদের যে ন্যাশনালিজম, রাশিয়ান ন্যাশনালিজম, স্পেশালি তাদের যে হোয়াইট ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট। এনিওয়েজ, তো তারা হঠাৎ করে এত ইমিগ্রেন্টের পথে এত মায়া দেয় কেন? ডাউটফুল। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা যে এই ফরেন ইমিগ্রেন্ট গুলো যেগুলো এই রাশিয়ান মানুষের যুদ্ধে জয়েন করতেছে, তাদেরকে জাস্ট হচ্ছে একটা টোল হিসাবে ব্যবহার করা হয় মেনলি। তো এগুলোর অনেক ভিডিও আছে, ইউজুয়ালি ইউক্রেনি ভিডিও গুলো রিলিজ করে। তো সেটা খুবই গ্রাসিক ভিডিও। তো দেখা যায় যে হলে গিয়ে যে কোনো জায়গায় মাইন আছে, এখানে রাশিয়ান সোলজার, রাশিয়ান আর্মি হলে গিয়ে এখানে কোনো রেড বা কিছু তাদের মিশন আছে। তো আগে এই মাইগ্রেন্ট এসব বাংলাদেশ, কেনিয়া, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে আসা এদেরকে হলে গিয়ে পাঠানো হয়। তাদেরকে বলা হয় যে জাস্ট ইটস লাইক এ ক্লিন আপ মিশন আর সামথিং লাইক দ্যাট। বাট অ্যাকচুয়ালি তাদেরকে পাঠানো হয় এই জায়গায় কোনো মাইন আছে নাকি। আচ্ছা আচ্ছা। তো খুবই দুঃখের ব্যাপার। তো অনেক জায়গায় দেখা যায় যে মাইনের আঘাতে মানুষজন পড়ে থাকে, অনেকে মারা যায়, অনেকে যারা আহতও হয় তাদেরকেও ঠিক মতো নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে না। আচ্ছা আচ্ছা। এখানেই দেয়। তো এই ভিডিওতে এগুলোই শো করে, আর খুবই ডিরেক্টলি তাদেরকে টার্গেট করা হয়। আর যারা ধরা যায়, আর অধিকাংশ যারা হলে অপারেট করছে তারা কিন্তু ডনেটস্ক রিজনে, তারা ইউক্রেনের ভিতরে আছে। তাদের যারা হলে ধরা পড়ে তাদের অধিকাংশেরই পরিণতি খুবই খারাপ পরিণতি হয়। তাদেরকে ইউজুয়ালি টর্চার করে তারপর মানে ইভেনচুয়ালি কেউ যায়। আর দেশে লাশ ফেরা বা কিছু এগুলো কোনো স্টেপই নেওয়া হয় না, মানে ওইখানেই তারা কবর দিয়ে দেয়, গণকবরে। তো এইটা এখন যারা জয়েন করতেছে তারা তো এখন মানে তার কথায় বেসিক্যালি ভুলে যাচ্ছে, যদি ওই যে রাজন ওনার অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে এই যে এতগুলা ছেলে সবাই বেসিক্যালি টাকার লোভেই যাচ্ছে ওইদিকে, নাকি হচ্ছে ওনারা ভুল বুঝাচ্ছেন বলে তারা প্রতারিত হচ্ছে? আবার বাংলাদেশ থেকেও মনে হয় মাঝখানে একটা ঝোঁক উঠেছিল যে রাশিয়াতে যাওয়ার জন্য, এবং তাদের বলা হয়তো চাকরির কথা, তুমি যেটা বললা যে দিয়ে গিয়ে হচ্ছে এই ধরনের একটা পথে ঠেলে দেওয়া হতো। এইটা দেখতেছি আমরা রাশিয়াতে এই যে এই ধরনের পরিস্থিতি, তারপরেও অনেকে যাওয়ার জন্য এটার জন্য কি বলবো আগ্রহী, খুবই আগ্রহী। আবার গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম, বা তার আগেও আমরা আলোচনা করছি যে বাংলাদেশ থেকে লোকজন যারা বিদেশে যায় তারা যে আসলে কতটা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে, এবং তারা হয়তো এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা ব্যাপার দেখে যে বিদেশে গিয়ে যদি কিছুটা যদি আমি ল্যান্ড করতে পারি, যে দেশেই যাই, যদি বেঁচে থাকি, তাইলে হচ্ছে আমার ভাগ্য পাল্টে যাবে। তো সেই জায়গা থেকে সে তার যে বর্তমানে বেঁচে থাকা, এই বেঁচে থাকার চাইতে সে যদি মরে যায় তো গেল, আর যদি না যায় তাহলে গিয়ে ভাগ্য পাল্টে ফেলবে। এই দুইটা অপশনের মধ্যে একটা বেছে নেয় আর কি সে, এবং এটার জন্য সে প্রস্তুত। তো মানুষ এই ধরনের রিস্কগুলা কেন নিচ্ছে, বা কি কারণে মানুষ এই পথে যাচ্ছে, এইগুলো ব্যাপারে যদি একটু তো বলো আর কি দর্শক। আমিও বলবো এখন সবাই তো আর যেহেতু তার ওই আপনি যে ইউরোপের যে জিনিসটা বললেন সেটা তো নাম দিচ্ছে তো গেম খেলা, মানে যে জিতে যাবে, যে যাইতে পারবে সে জিতে যাবে সেই গেমে, গেমের মতো। হ্যাঁ, তো জিনিসগুলো দুঃখজনক হলো, বাট মানুষের জন্য তো একটা টেন্ডেন্সি আছে, বাংলাদেশিদের জন্য ট্রাইং হার্ড টু লিভ দিস কান্ট্রি। বাংলাদেশের এখন দুনিয়ার সব কান্ট্রিতেই যায়, যেখানে হলে
মানে আমরা লেগে দেখি যে মানুষজন এখন উগান্ডা, ডেমোক্রেটিক DRC তে যুদ্ধ চলতেছে, সিভিল ওয়ার চলতেছে, সেখানে গিয়েও সিরিয়াতে যুদ্ধ ছিল তখন গেছে মানুষ। হ্যাঁ, তো সবখানেই মানে তারা যে যুদ্ধই করে এরকম কিছু না, তারা ওখানে গিয়ে থেকেই যায়। তারা তাদের আলটিমেট গোল হচ্ছে গিয়ে যে হ্যাঁ ইউরোপ পর্যন্ত যাইতে পারলে লাভ আছে, বাট দেন এগেন আমরা দেখি যে আজকাল লাওস, কম্বোডিয়াতেও হলে গিয়ে মানে তারা আমাদের ইকোনমিকলি আমাদের অনেক পেছনের দিকের কান্ট্রি, ওখানেও দেখি একটা হিউজ পপুলেশন অফ বাংলাদেশিস এখন যায় যে অনেক কাজ করার জন্য। এটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে মনে হয় এখন কাজ টাজ বন্ধ থাকার ফলে মানুষজন অন্য মার্কেট খুঁজতেছে, যা পাচ্ছে তাই যাচ্ছে আর কি। যাচ্ছে তার মানে হচ্ছে যে মানে থিং ইজ ইন রিয়ালিটি আমরা যেটা যদি লাওসের কথা বলি, লাওসে অনেক notorious for having slave camps, লাওস মায়ানমার বর্ডারে, থাইল্যান্ডের বর্ডারে ওগুলো একটু notorious for slave camps। তো ওইখানেও গিয়ে দেখা যাবে যে বাংলাদেশের অনেকজন আছে। তো আলটিমেট গোল ইজ টু লিভ দ্য কান্ট্রি। তো এই এখন যদি মোহাম্মদ সোহেল ভেরিফাইড ব্যাচ চলা একজন লোক, হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, সে হলে গিয়ে বুঝাইতেছে হাউ গড দিস কান্ট্রি ইজ। সে আবার ভ্লগিং ও ট্রাভেল ভ্লগও করে এখন, রাশিয়া মানে সেন্ট পিটার্সবার্গে গেছে বা মস্কোতে গেছে, সেখানে গিয়ে সে ট্রাভেল ভ্লগও করছে, কত ভালো ভাইদের, বাঙালি ভাইদের সাথে দেখা করতেছে। তো এটা থেকে অফকোর্স হলে গিয়ে একটা একটা মানে ডিজায়ার জাগে যে হলে গিয়ে আরেকটা জিনিস কি, টিউরোপেরও হলে গিয়ে কোনো সিটিজেনশিপের গ্যারান্টি নেই। রাশিয়া যদি বলে যে সিটিজেনশিপ দিবে, that's a big deal for this kind of people. So তাই তারা এটার মধ্যে প্রলোভনে পড়ে গেছে। আর আমি একটা হিসাব বলি, যেটা হলে গিয়ে সোফার যেটা জানি, বাট আমি জানি আমার মনে হয় ক্যাজুয়ালিটি রেট থেকে বেশি। প্রত্যেক 5 জনের মধ্যে 1 জন ফরেন সোলজার, ফরেন এরকম রিক্রুট মারা যায়। আচ্ছা আচ্ছা। তো আমি জানি যে একটু বেশি, বাট ভেরিফাইড একটা ইউক্রেন বেসড একটা নিউজ সোর্স, সেটা হয়ে গিয়ে প্রত্যেক 5 জনের মধ্যে 1 জন মারা যায়। আর কি পরিমাণে যে নিহত বা মানে আহত হয়েছে, এটা আসলে কোনো ভেরিফাইড ডেটা নেই। আচ্ছা আচ্ছা। তো না এটা এখন তুমি অনলাইনে পাঠানো হয়। আলোচনা থেকে যদি আরেকটা করি যে তাহলে এরা হচ্ছে বেসিক্যালি এখন কিছুটা প্রতারিত হচ্ছে এইভাবে যে যারা ওই দেশগুলা থেকে এইসব খবরগুলো প্রচার করতেছে, তারা শুধুমাত্র একটা দিকে দেখাচ্ছে যে শুধুমাত্র আমরা এখানে খুব ভালো আছি, খুব পজিটিভ, খুব সুন্দর, অনেক টাকা পয়সা কামাচ্ছি, একটা নর্মাল জীবনযাপন করতেছি, বাট এইটার যে রিস্ক বা আরেকটা সাইড যে আছে এই সাইডটা হচ্ছে হয়তো গোপন করতেছে। তো মানুষজন সেই জায়গা থেকে হয়তো তোমার অনেকে না জেনেই সে এই পথে পা বাড়াচ্ছে, এটাও হইতে পারে। মানে একটু আগে আমরা যেটা ধারণা করছিলাম যে মানুষজন কি জেনেই যাচ্ছে কিনা, তো অনেক সময় আসলে মানুষ না জেনেও যাচ্ছে। আসলে সে হয়তো এই যে মনে করে যে গেমে যাচ্ছে বা যে রাশিয়াতে যাচ্ছে, হি ডাজন্ট নো যে পরিস্থিতিটা কি হবে, কিন্তু সে দেখতেছে যে হ্যাঁ ওই সোহেল ভাই তো আছেন, উনি খুব ভালো করতেছেন, চমৎকার ব্লগিং করতেছেন, সবকিছু মিলায় উনি চলতেছেন, সেই জায়গা থেকে আমি গেলে আমিও তো ওনার মতো করতে পারি বা এরকম অপরচুনিটি আমারও হইতে পারে। মানুষ হয়তো এই আশাটা নিয়ে যাচ্ছে। তো then again, আমরা যে এই তথ্যগুলো যদি দিচ্ছি, আমরা তাহলে গিয়ে এগুলা খুবই প্রুফও আছে যে এদের পরিণত কি হচ্ছে। তো এগুলো খুবই ভিডিও এগুলো ফটোস আছে, বাট এগুলো দেখা যায় তো থামছে না। ওই যে গেম খেলার কথা বললাম, যে মানুষ তো জানে যে কিছু পরিমাণের লোকজন মারা যাইতে পারে পোর্ট যদি ভাই ছাড়ে, তো মারা যাইতে পারবে না। কিছু পরিমাণ লোকজন তো লিবিয়ার যে বিভিন্ন আর্মি আছে, তারপরে আবার তাদের কাছে ধরা খাইলে তো তাদেরকে স্লেভ ক্যাম্পে নিয়ে যায়, তাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করে। এইগুলা আমার মনে হয় এগুলো জানার পরেও চেষ্টা করে যাও না। এখন তাইলে প্রশ্ন আসে যে কেন এই চেষ্টা, মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার এই চেষ্টাটা কেন আর কি? আমরা এটা নিয়ে বিভিন্ন সময় অনেক আলোচনা করছি, আর আবারও জাস্ট এই প্রশ্নের তার একটু করতে চাই যে এই মানুষের চেষ্টাটা কেন। মানুষ হচ্ছে, আমি যেমন একটা ভিডিও দেখতেছি যে সেদিন একটা ভিডিও দেখতেছি যে একটা গ্রামের স্কুল সব হলে গিয়ে খালি, স্কুলে কোনো পোলাপাই নেই। এটা কোনো একটা টেলিগ্রাম বলে বা কিছু একটা বলে। হ্যাঁ মানে বললেস কনফার্ম যে হলে তারা একটা বয়স হিট করলে চলে যাবে, হলে সবাই ইটালি চলে যাবে, ভাই যারা আছে তারা ইটালি নিয়ে যাবে। তো তার মানে হলে কি বাংলাদেশকে এফেক্টিভলি এই এলাকাতে কোনো পড়াশোনাও হচ্ছে না, কিছুই হচ্ছে না, পোলাপাইন রাস্তায় ঘুরতেছে, আনতে হতে কাউন্টস ফর ইটালি। তো
এই গ্রামটাই কি হইতে পারে না যে ইটস লাইক এক্সাম্পল হোল কান্ট্রির একটা সিচুয়েশন যে লোকজন যে অলিকা যে বুঝে গেছে যে অলিকা দেশে পড়াশোনা করেও যদি লাভ না হয় তখন তো বিদেশেই যাইতে হবে। আর আমি তো এটা তো খুবই কমন একটা জিনিস যে অলিকা দেখা যায় যে অন্য কোনো বছর 14, 15, 16 বছরের পোলাপাইন নতুন করে আবার বার্থ সার্টিফিকেট করে বয়স 18 বানায়। আমি সারা জীবন জানে আসছি যে 2 বছর করে আমরা বয়স কমাই। মানে 2-3 বছর করে বয়স বাড়ায় 18 বানায়, তারপরে হলে গিয়ে তারা সৌদি আরব, মালয়েশিয়া এইসব কান্ট্রিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মানে কি there's a they want to need that. না না এটাই বোঝার চেষ্টা করছি। তো তাইলে মানে মোটা দাগে কি এরকম দাঁড়ায় যে ইন ফিউচার আমরা হচ্ছে যদি এই পরিস্থিতি সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে, মানে মানুষ আরো বাইরে যাওয়ার প্রবণতা যদি বাড়তেই থাকে, সেক্ষেত্রে কি এমন হতে পারে যে বাংলাদেশ মানে আমরা বেসিক্যালি জাস্ট এই শ্রমিক রপ্তানিকারক কিছু দেশে পরিণত হবো আর কি, এবং যেহেতু শ্রমিক হিসাবে কাজ করে টাকা পয়সা পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট, এইটাই কি আমাদের মূল ব্যাপার হয়ে দাঁড়াবে নাকি? হ্যাঁ, এটাই তো হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে মানে আমি তো দেখছি যে অনেক কান্ট্রি বলছে যে ওদিকে বাংলাদেশি ওয়ার্কার নিবে না, তবু ওদিকে যদি যারা কোনোভাবে ঢুকে যেতে পারছে তারা they are still able to send money back to country and do something about it. এখন সরকার যদি ওইভাবে যদি রেমিটেন্স মানে এই টপিকটা কিন্তু শুরু করাই হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আসছে তখন থেকে কিন্তু শুরু, মানে আমি তো কোনো ডেটা বা কোনো কিছু পাইলাম না। 2-একটা ডেইলি স্টারের নিউজ আছে, আর্টিকেল আছে, তারা খুবই ছোট একটা ফিগার বলে যে 100 জন 150 জন বাংলাদেশি এই যুদ্ধ অংশগ্রহণ করেছে। মানে এই ফিগার আবার কিন্তু বেশ নট ব্যাকড বাই অ্যাকচুয়াল ডেটা। আমার মনে হয় আরো বেশি মানুষজন জয়েন করেছে, যারা হলে গিয়ে বাংলাদেশে একটা ট্রেন্ড আসছিল যখন ইমিডিয়েটলি যখন রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় যে প্রচুর বাংলাদেশিদের একটা রাউট ছিল, সেটা হলে গিয়ে তারা হলে গিয়ে রোমানিয়া দিয়া তারা ইয়াতে ঢোকার চেষ্টা করতো, পোল্যান্ডে ঢোকার চেষ্টা করতো। আচ্ছা আচ্ছা। ওই ইউক্রেনের নাম দেখ, ইউক্রেনের তো এই কনফ্লিক্ট তো প্রায় 2012-13 থেকে শুরু হয়েছে। তো তারা হলে গিয়ে পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করে। তো অনেকেই ওইভাবে অনেকে যারা আটকে ছিল, এটা যে কি পরিমাণে যে আটকে ছিল এসব কান্ট্রিতে আমাদের এই ডেটা নেই। ওকে, যে এই লোকজনরা ডিরেক্টলি যখন দেখছে যে তারা পোল্যান্ডে ঢুকতে পারবে না, পোল্যান্ডে যখন স্ক্রিনিং করা কঠিন করে দেওয়া শুরু করছে যে ইউক্রেনের যুদ্ধের পরেই হলে গিয়ে তারা বলছে যে ইউক্রেনিয়ানরা আসতে পারবে, তখন হলে গিয়ে এই লোকরা তারা কিন্তু দেশে ফেরত আসেনি, রোমানিয়াতেও যায়, তারা বেলারুসে গেছে। বেলারুস কিন্তু রাশিয়ান অ্যালাই কান্ট্রি। তার মানে কি তারা হলে গিয়ে কোনো একটা ওয়েতে ইদার দে স্টেড ইন ইউক্রেন। ম্যাপে যদি দেখেন তাহলে একটা আইডিয়া হবে কেন রোমানিয়াতে চাইতো তারা। রোমানিয়াতে যেমন ভিসা বন্ধ করে দিচ্ছে, রোমানিয়ার পজিশন দেখলেও বোঝা যাবে। তো তারা হলে কি অনেকেই ওই অল্টারনেটিভটা বেছে নিয়েছে যে মানে why is it much more easier? Romania shares border with Ukraine. তো কোন একটা ইউ কান্ট্রিতে ল্যান্ড করলে আবার যে ওই যে তাদের যে জেনারেলাইজ অ্যাসাইলাম সিস্টেম আছে ওইভাবে আবার অ্যাপ্লাই করা যায় এগুলোর জন্য। তারপর আবার যেমন হাঙ্গেরি যেমন অফ লিমিট হয়ে গেছে, হাঙ্গেরি যেমন খুবই অ্যান্টাই এরকম এইসব মাইগ্রেন্টদের জন্য পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল লাস্ট যে প্রাইম মিনিস্টার ছিল। তো এই বর্তমান প্রাইম মিনিস্টারও ইজ নট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি। তো এই যে যারা আটকা পড়া বাংলাদেশিরা বিভিন্ন জায়গায়, দে অ্যাকচুয়ালি ডিসাইডেড, some of them did, মানে তারা যে মাইগ্রেন্ট ক্যাম্পে থাকবে নাকি এদিকে তারা এইটাতে ইউক্রেনে বা রাশিয়াতে কিছু একটা চেষ্টা করবে। This is how it went. না আমরা তো ওই যে এইটা নিয়ে যেমন ডয়েচে ওয়েলে এক সময় বেশ কিছু প্রতিবেদন কাজ করছিল, যেখানে তারা এই ধরনের মাইগ্রেন্ট ক্যাম্পগুলোতে বা হচ্ছে বিভিন্ন দেশে গেম মারার জন্য অপেক্ষা করতেছে এমন লোকজন বাংলাদেশি যারা আছে তাদের সেই লিভিং কন্ডিশনগুলো কীরকম পরিস্থিতিতে আছে, কতদিন ধরে আছে, কেমন জীবনযাপন করতেছে, এই বিষয়গুলো নিয়ে তারা যেমন সেখানে বেশ মানে আলোচনা এবং সুন্দর বিস্তারিত দেখাইছে। তো সেইটা দেখলাম যে ভয়াবহ অবস্থা আর কি, যে এই যে গেম মারার পথগুলোতে মানুষজন যে আসলে এমনও শুনছি যে কেউ 1 বছর ধরে আছে, কেউ 2 বছর ধরে আছে,
তারা হচ্ছে এর মধ্যে বেশ কয়েকবার চেষ্টা করছে এবং প্রতিবার চেষ্টা করার জন্য টাকা দিতে হয়। তারপর দেখা যায় যে বর্ডার ক্রস করার পরে পুলিশ ধরে ফেলতেছে, অন্য দেশের পুলিশ ধরে আবার হচ্ছে বর্ডারে ফেরত পাঠায় দিচ্ছে। তারা তখন আবার এসে এই ক্যাম্পে থাকতেছে যে আবার 3 মাস পরে 6 মাস পরে টাকা জমায় আবার আমি হচ্ছে ইয়েতে যাব। এবং ওই দেশের সরকার যারা এগুলো আবার ক্যাম্পগুলো চালায় তারাও দেখা যাচ্ছে যে এর জন্য খুব বেশি টাকা খরচ করতেও রাজি না, বা ক্যাম্পগুলোতে অল্প কিছু সিট থাকে। এমনও একটা জায়গা দেখছি যেখানে হচ্ছে পাহাড়ের ঢালে জঙ্গলের ভেতরে মানে মানুষজন তাঁবু টানায় থাকতেছে এবং সেই তাঁবু মনে করে বৃষ্টি হইলে ভেতরে পানি ঢুকে পড়ে, ওইরকম একটা অবস্থা। এবং তো এইটা মানুষজন যে এই যে যাইতে আগ্রহী, যাইতে চাচ্ছে, এখান থেকে যদি আমরা একটা অংশ আরেকটা দিকে নিয়ে যে আলোচনাটা, যে বিদেশে কি আসলে পুরোটাই ভালো, পুরোটাই কি মানে কি বলবো, বিদেশের বাস্তবতাটা কেমন? বিদেশে তো যেমন রিসেন্টলি একটা মিম দেখতেছি চলতেছে গত কয়েকদিন ধরে, যেখানে দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশে থাকা এক ফ্রেন্ড হয়তো কমপ্লেন করতেছে যে এরকম বন্ধু এখন বিদেশ গিয়ে বড়লোক হয়ে গেছে, আমার ফোন ধরে না। তো এইদিকে দেখা যায় বন্ধু কি করতেছে, বন্ধু দেখা যাচ্ছে এইখানে হচ্ছে কানতে কানতে ঠেলাগাড়ি ঠেলতেছে, একটা সিনেমার সিন যে হচ্ছে মানে বন্ধু হচ্ছে কাজ করার ব্যস্ত বা সে হচ্ছে নিজের জীবনের স্ট্রাগল নিয়ে ব্যস্ত, ওই পরিস্থিতিটা বোঝাচ্ছে। তো বিদেশে কি আসলে মানে একটা স্ট্রাগল বা ইয়ে টিয়ে তো আছে, আবার কিছু বিষয় অবশ্যই বাংলাদেশে চাইতে হয়তো আলাদা। সেই জায়গা থেকে ভালো মন্দ মিলায় কি মনে হয় যে মানুষ নাকি শুধু মানুষ টাকার জন্যই আসতেছে একটা বড় অংশ, যারা হচ্ছে হয়তো বাংলাদেশে কিছু করতে পারতেছে না বা কিছু করার সুযোগ সে তৈরি করতে হয়তো পারতেছে না, সেই জায়গা থেকে সে বিদেশে গিয়ে হয়তো ওই শারীরিক পরিশ্রম দিয়ে 50,000 টাকা পাইলেই সে যে কোনো ধরনের কন্ডিশনই হোক, যেমন আমরা মধ্যপ্রাচ্যে দেখি যে কন্ডিশন যাই হোক মানুষ থাকতে আগ্রহী যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি বাংলাদেশে থাকলে এই 40,000 টাকা বেতনে মাসে কাজ করতে পারতাম না, আমাকে হয়তো এই কাজের জন্য কেউ আমাকে 20,000 টাকা দিত, 40,000 টাকা কেউ দিত না। আবার এখানে হয়তো আমাকে জাস্ট একটা রুমে 10 জন মিলে থাকতেছি, বাট একটা আমার বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। আমি ঢাকায় যদি এই চাকরি করতাম আমাকে ফ্যামিলি নিয়ে থাকি, একা থাকি, মাসে 8-10,000 টাকা বাড়ি ভাড়া দিতে হইতো। তো আমি 20-30,000 টাকা কামায় যদি 7,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা মেস ভাড়া দিয়ে দিচ্ছি, আমার তো কিছু থাকতেছে না। তো সেই জায়গা থেকে আমি মূলত বুঝতে পারছি যে বিদেশে আসলে বাস্তবতাটা কেমন, তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি কি দেখলা পর্যবেক্ষণ করে, বা এটা কি পুরাটাই শুধু হচ্ছে বেড অফ রোজেস নাকি হচ্ছে এখানে ইয়াও আছে কিছু? এখন আমি নিজে পার্সোনালি এখন এখন আমার যেমন হয়ে গিয়ে আই বিন হিয়ার লাইক 14-15 বছর ধরে আমি দেশে বাইরে। তো it was always বাংলাদেশের একটা আমি 1980 সালের একটা ট্যাবলেট পত্রিকা বা ম্যাগাজিন বা কিছু একটা হইতে পারে, I forget, তখনও দেখতেছি ভাবে গিয়ে যে they were advertisement for consultancy বিদেশে যাওয়ার জন্য, এগুলো সবসময় ছিল বাংলাদেশের ইন্টেনশন ছিল যে ওরা বিদেশে যাবে। It's same goes for the other South Asian countries, India and Pakistan, সবাই চেষ্টা করে বিদেশে যাওয়ার। তো এমনিতে আমি যেটা দেখছি যে অনেক রিসেন্ট ইয়ার্সে especially since 2016 or 15 মানে এই ট্রেন্ডটা একটু বেড়ে গেছে, মানে people will go anywhere যেখানে। তো না আমি বলতে চাচ্ছি যারা ওখানে আছে তাদের বাস্তবতাটা কেমন, যে মানুষজন যে যাচ্ছে, যারা থাকতেছে বিদেশের মানে আমি বুঝতে পারছিলাম যে এরকম তোমার আমি তো ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে যখন কথা বলতে যাই তখন ওদিকে তাদেরকে যে বোঝাই যে মানে বাংলাদেশের একটা মাপের একটা ইয়ে আছে, স্কেল আছে, স্টেটাসের স্কেল, কে কোন দেশে থাকে। আচ্ছা 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 বাট বাস্তবতায় আমি যখন দেখছি যে হলে গিয়া নিউ ইয়র্কের একটা অ্যাপার্টমেন্টে 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে 3 বেডরুমে 3টা ফ্যামিলি থাকে, এই বাস্তবতা তো আমি তো তাদেরকে আর বোঝাইতে পারবো না মানে হোয়াট ইজ গোয়িং অন। তারা হলে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই ভিজিটর্স ভিসা নিয়ে গেছে বা কি বলে আইনস্টাইন ভিসা না, তো ওইটার আরেকটা ভিসা বলে কলম্বাস ভিসা নিয়ে ইউএসএ তে ঢুকছে। তারা হলে গিয়ে কি করতেছে কাজ হলে গিয়ে $5 পার আওয়ার করে, কারণ তারা হলে গিয়ে ইলিগাল। সো হলে গিয়ে যারা হলে গিয়ে তাদেরকে চাকরি দিবে তারা ওই সুযোগটা নেয়, তাদেরকে ওই ভয় ভীতি দেখায় যে হলে গিয়ে তুমি তো ইলিগাল, এই সেই তোমাকে $5 বেশি, $6 $7 বেশি দিতে পারবো না। তো দেখা যাচ্ছে যে তারা হলে কষ্ট করে 40-60 ঘন্টা চাকরি করতেছে, বাট for some reason like when he's talking in Bangladesh or telling his friend what kind of job he's doing, সে বলতেছে যে অ্যাকচুয়াল রেটে যেটা বেতন পাইতো সেটা বলতেছে। তো এর থেকে মানুষের একটা ড্রিম হয় মানে যে আসলে যদি এত টাকার চাকরিটা পাইতাম
উবার চালায় যদি আমি 5-6-7 হাজার, 5-6-7 হাজার তো একজন আইটি ইঞ্জিনিয়ারও পায়। বাট আমি অনেকেই আমাকে বলছে যে উবার চালায় নাকি $5-6-7 হাজার পর্যন্ত ইনকাম করা যায়। তো তারা ফর সাম রিজন তারা হয়তো সবসময় এটা এই যে মোহাম্মদ সোহেল যেই কাজ করে আমি দেখছি মোহাম্মদ সোহেল নাকি মোহাম্মদ নীরব ওনার নাম কি? ওনার সোহেল, হ্যাঁ, নীরবতার নাম সোহেল তো সর্দার। উনি হচ্ছে উনি যে কাজটা করতেছে এটা kind of like universal, ওনাকে ওইভাবে দোষ দেওয়া যাবে না। যে মালয়েশিয়া কাজ করে, যে সৌদিতেও কাজ করে, সেও ওদিকে বলবে যে ওদিকে মানে 1200 রিঙ্গিত বা 1200 রিয়ালের বেতন, 1000 রিয়ালের বেতনের চাকরি is good, মানে good enough to sustain. সো বাট তারা কিন্তু কষ্ট ঠিকই করতেছে। আমি এই হিসাবটা আসলে মেবি আই মাইট বি রং। না এখানে এইটার প্রসঙ্গে যে এই যে কষ্ট করতেছে, বাংলাদেশে অনেকের কাছেই মনে হয় যে এই পরিমাণ কষ্ট সে বিদেশে গিয়ে করতে রাজি, কিন্তু দেশে করতে রাজি না। আবার সুযোগ নাই, তুমি সুযোগ তৈরি করে দিতে হবে। দেশে একেবারে কারোরই সুযোগ নাই, সে কথাও বলার উপায় নাই। মানে আমি এটা তুমি পরিশ্রম করলে সুযোগ তৈরি হতে পারে। আপনাদেরকে ওই টাইমলাইনের পিছনেও চলে যেতে হবে। আমি যে টাইমলাইনটা স্পেশালি বললাম যে 2015-16 থেকে বা 14 থেকে যে এই ট্রেনটা বেড়ে গেছে, যেখানে আমরা জীবনেও দেখতাম না যে সিরিয়ান রিফিউজিদের সাথে বাংলাদেশিরা ছিল, তখন থেকে দেখি যে সিরিয়ান রিফিউজির সাথে বাংলাদেশিরা আছে। তো আমি এফেক্টিভলি যেটা বলতেছি, বাংলাদেশের যে ইকোনমিক পরিস্থিতি, মানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ টু বি দ্য র্যাঙ্ক ওয়ান অফ দ্য টপ ফার্স্ট, এটা আমি সবসময় শুনতাম। বাট ডেটা কিন্তু কখনো লাস্ট 10-12 বছরের ডেটা কখনো এভিডেন্ট ছিল না যে হলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ লাইক দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড অর সামথিং। দেখা যাচ্ছে যে কম্বোডিয়া, কলম্বিয়া, পাকিস্তান ইজ ডুইং এক্সপোর্ট ওয়েল অ্যান্ড ইন্টায়ার ইন্ডাস্ট্রি ইজ কন্ট্রোলড বাই চায়না রাইট নাও, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এই কোম্পানিগুলো আমরা দেখতেছি আছে বাংলাদেশে। অনেক রেস্টুরেন্ট দেখতে পারবো, যে অনেক রেস্টুরেন্ট আছে এইগুলা, মানে একটা বিল্ডিং এর একতলার থেকে শুরু করে ওটা ছাদ আসমান পর্যন্ত লেগে সব রেস্টুরেন্ট। সব রেস্টুরেন্ট কে আসলে চলে না, কিন্তু দেখা গেছে যে অনেকগুলো কোম্পানি এসব যেগুলো হলে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা, মানি লন্ডারিং। তারা হলে এসব কোম্পানি একটা খুলতেছে, প্রোডাক্ট কিছুই নেই, ওই আলসি বানায় হলে টাকা বিদেশে পাঠাই গেছে। তো পর্যন্ত দেখা যাচ্ছে ডেটা শো করতেছে যে প্রায় 15-20 হাজার 25 হাজারের তো চাকরি আছে দেশে, প্রচুর আছে। মানুষজন এটা কেন নিতেছে না? বাট আমার কাছে মনে হয় না যে এই চাকরিগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তাই হলে পিপল আর bound to leave the country. কিন্তু এর মধ্যেও তো অনেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, ব্যবসা বাণিজ্য করে। না আমি বলতে চাচ্ছি কোন সেন্সে যে তুমি যখন মানে সবাই যে জব করবে তাও তো না, কিছু লোক চাকরি করবে, কিছু ব্যবসা করবে, কেউ উদ্যোক্তা হবে, কেউ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ টাজ করবে, কৃষক হবে, আবার বিদেশেও যাবে, সেটাও করবে। আমি বিদেশে যেতেও মানা করতেছি না, বলছি যে আমাদের মূল যে ব্যাপারটা ছিল যে এত মানুষ কেন বিদেশে যেতে যাচ্ছে, কারণ পরিস্থিতির উন্নয়নের জন্য। যে আমার পরিস্থিতি এখন, আমি যে পরিস্থিতি থাকি, আমার একটা বাইরে গেলে আর্থিক একটা অবস্থার উন্নতি হবে, এবং তার জন্য আমি জীবনের ঝুঁকি নিতে রাজি, আমি অনেক পরিশ্রম করতে রাজি। দিনে আমি 16 ঘন্টা কাজ করতে রাজি আছি। কিন্তু আমার কথা হচ্ছে ওই একই ছেলেকেই তুমি যদি বাংলাদেশে আজকে বলো যে তুমি এই মুহূর্তে হয়তো মাসে 40,000 টাকা বেতন পাচ্ছ না, বাট ইফ ইউ ক্যান ওয়ার্ক 16 আওয়ার্স এভরি ডে, মানে ওই বিদেশে তুমি যেটুকু কাজ করতেছো, দেশে তুমি 1 বছর এই পরিমাণ পরিশ্রম দাও, তুমি হয়তো স্লোলি ইন 2 ইয়ার্স 3 ইয়ার্স তুমি হচ্ছে এর চেয়ে বেশি টাকা কামাতে পারো। তো মানুষ ওইটা কি নিতে আগ্রহী হবে কিনা, আমার ধারণা সেটা মনে হয় না। কারণ ওই পরিশ্রমটা দেশে করতে গেলে, এখানে আমার কাছে মনে হয়, আমি জাস্ট একটু ছোট করে শেষ করি, যে একটা সামাজিক প্রেশার আছে, সামাজিক ব্যাপার আছে, একটা ফুটানির ব্যাপারও আছে বাংলাদেশে, আবার আত্মীয় স্বজনের ব্যাপার আছে। তুমি হচ্ছে আজকে যদি সৌদি আরব গিয়ে কি বলো যে কি বলবো, একটা রেস্টুরেন্টে কাজ করো, মনে করো যে তুমি হচ্ছে রেস্টুরেন্ট থালা বাসন ধুচ্ছ বা রেস্টুরেন্টে কিচেনে কাজ করতেছো, ইটস ফাইন। কিন্তু ওই একই ছেলে যদি বাংলাদেশে একটা রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে থালা বাসন ধোয় বা কাজ করে, তার আত্মীয় স্বজনের মধ্যে এটা নিয়ে একটা তৈরি হয় বা কথাবার্তা বলা, যে এরকম হ্যাঁ ও তো হোটেলে কাম করে, হোটেলের বয়। তো হোটেলের বয় কি মানে তারা মানুষ হবে না? তারা কি ভিন গ্রহ থেকে কেউ এসে হোটেলের বয় হবে? যাই না। তো বাংলাদেশে এই ধরনের প্রেশারও কিন্তু কাজ করে, যে মানুষ যে ওই গ্রেট পয়েন্ট। আপনি যে পয়েন্টটা বলছেন, যেটা সোশ্যাল, যে বাংলাদেশের যে সোশ্যাল যে মেইন জিনিসটা, আমার ইকোনমিক থিওরি মেবি 1% or 5% অফ ইট, বাট 95% এই আপনার যে থিঙ্কিংটা বলছেন। হ্যাঁ, তো একটা ছেলে যখন সৌদি আরবে যাচ্ছে বা ইউরোপে যাচ্ছে,
ইটালিতে যাচ্ছে, তার পিছনে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনও থাকে। সে যেই টাকাটা খরচ করে আসছে, তাকে অ্যাটলিস্ট দেশে যদি ফেরতে যদি চলে যায়, তাহলে হি অলওয়েজ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে এই টাকাটা আমার উঠায়া যাইতে হবে অ্যাটলিস্ট। তো ওয়ান্স থেকে ইউজ টু ইট, দে ডু ইট। তো আমি আরেকটা কাহিনী শেয়ার করি যে হ্যাঁ, আমি আগে অ্যাগ্রি করবো যে যে I was lazy about washing dishes in my home. নিজের বাসায় কোনো প্লেট দিতাম না। বাট আমার ইউনিভার্সিটির ফার্স্ট জব ছিল প্লেট ইউনিভার্সিটিতে যখন আমি ফার্স্ট জয়েন করছিলাম, তো এক মহিলা চেইন মাইগ্রেশনের থ্রুতে তারা দিনবারে আসছে। তো তার হাতটা দেখলে বোঝা যাবে যে হাত দেখলে বলতেন যে জীবনও কোনো কিছু পানি টানি কিছু ছয় নাই পড়বার জন্য বা কিছুর জন্য। আচ্ছা চালা আছে। তো সেই মহিলা দেখতেছি চেইন মাইগ্রেশনের থ্রুতে আইসা ডিশ ওয়াশ করতেছে একটা রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্টে। সো বিদেশের যে সিচুয়েশনটা, they will do these things, মানে বয়সটা করার পর they will realization বা একটা বাস্তবতার একটা ফেস করে, একটা কঠিন একটা প্রশ্ন ফেস করে, সেটা হবে যে এগুলা করবে না কিনা। তার মানে কি, মানে দেশে থাকতে এই বাস্তবতাটা সে ইয়ে করতে অত আগ্রহী না আর কি, এই বাস্তবতা ফেস করা হয় না বলে। ওইটা মানে এটা বললাম, একটা বার্ডেন আছে সবসময়, একটা ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন আছে, মানে ইউ ক্যান চুজ দ্যাট টাইম, তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যাওয়ার পরেই সিচুয়েশনই তাদেরকে বাধ্য করবে কাজগুলো করার জন্য। তাহলে আমরা ইউজুয়ালি আমাদের এটাই আমার কাছে উইয়ার্ড লাগে যে আমরা একটা সোসাইটিতে একটা সিস্টেম, আমি অন্যান্য রাষ্ট্রের অন্যান্য লোকজনকে আমি দেখি নাই যে এইভাবে, মানে এটা আমার কাছে আইরনির মতোই মনে হয়। আইরনির মতোই মনে হয়। সবসময় জোকস করে অনেকবারই জোকস করে এটা বলছে যে ওলা জীবনে বাথরুমের বেসিনটা পছন্দ বাজে নাই, সে এখন টয়লেট মাস্টার। তো হ্যাঁ, এটা তো প্রেশারের জন্য তারা এই কাজগুলা করে থাকে। তো এটা হইতে পারে। হ্যাঁ, এরকম আরেকটা কি যেন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা, মানে আমরা যেটা দেখবো যারা রিসেন্ট ইয়ার্সে যেহেতু পাইতেছি, আর অ্যাজ উই গো অ্যালং অনেকগুলো কান্ট্রি থেকেই বাংলাদেশের জন্য যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তো মানে দিস ইজ লাইক ফুল অফ আনসার্টেনিটিস, কি হবে না হবে ভবিষ্যতে। আগে এটাই যদি একটা ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের দেশ যদি এটাকে একটা বানায় ফেলায়, এটাকে যে মানে it's just gonna be a source of income for a country, মানে sending workers into foreign countries, এটা কতদিন যে টিকবে I doubt it. না, এখানে তুমি যদি ট্রেন্ড করে স্কিলড মাইগ্রেশনের পথে নিয়ে যেতে পারো এবং অ্যাকচুয়ালি ট্রেনিং দিয়ে তুমি উন্নত মানুষ হিসাবে বা একটু সোশ্যাল নর্মস, নট লাইক বাংলাদেশি ট্র্যাডিশনাল সোশ্যাল নর্মস, এর বাইরে কিছু কমন সেন্স সোশ্যাল নর্মস এগুলো শিখাই দিলে মনে হয় যে তোমার কাজ শিখে গেলে ভালো করার সম্ভাবনা আছে। তো সরকারকে যদি এটাকে, সরকার বা রাষ্ট্র যদি এটাকে লং টার্ম পথে নিয়ে যেতে চায়, that's what they should be probably thinking. It's a possibility, but আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে নিতে চাই যে মানে যারা সৌদি, মধ্যপ্রাচ্যে, ইভেন মালয়েশিয়াতে যারা আসছে, তাদের কিন্তু মেইন সোর্স অফ ইনকাম যে জবটা করতে আসতেছে সেটা না। তারা সবসময় সাইড ইনকাম করেই, যে এই টাকাটা যে পাঠানো হচ্ছে অধিকাংশই ডিপেন্ড করে সাইড ইনকামটার উপরে। ওই যে ট্রেনিং এর কথা বললেন, যে ইয়াগুলো বললেন, মানে ইন রিয়ালিটি তাদেরকে যেই জবটার জন্য পাঠানো হচ্ছে, দিস ইজ নট এনাফ টু সাফিসিয়েন্ট। এই প্রসঙ্গে একটা গল্প ছোট করে একটা বলি, যে কোরাইজের মন্ত্রী বা কারো একটা অভিজ্ঞতার কথা বলতেছে যে উনি সৌদি আরবে গেছেন, সৌদি আরবের আর যে ফরেন মিনিস্টার বলতেছে যে তারা বাংলাদেশিদের ভিসা মনে হয় বন্ধ করে দিবে এরকম কিছু একটা। তো উনি গেছেন খোঁজ খবর নিতে, তখন বলতেছে যে সেই মন্ত্রী ওনাকে একটা ঘটনা বলতেছেন এরকম, যে তোমাদের দেশ থেকে এক ডাক্তার আসছে, তো আমি তো ডাক্তারের ইন্টারভিউতে ওইখানে উপস্থিত ছিলাম, তো আমি সে খোঁজ নিতে গেছে, চেক করতে গেছে। তো তাকে যখন বলা হচ্ছে তুমি কোন মেডিকেল কলেজ থেকে পাস করেছো, তোমার স্পেশালিটি কি, সে কিছুই জানে না, একজন মহিলা। তো সে বলতেও পারে না যে বাংলাদেশে কোন মেডিকেল কলেজ থেকে পাস করছে, সে শুধু সার্টিফিকেট দেয় যে এইখানে এগুলো সব আছে, এরকম একটা ব্যাপার সব। তো তাকে জিজ্ঞেস করেছে সে কি বিষয়ে বিশেষজ্ঞ, জানে না, সে নো আইডিয়া। পরে যখন সব দেখা গেল যে মোটামুটি ভুয়া, তাকে পাঠায় দিবে, তখন সে নাকি এরকম অনুরোধ করেছে যে সে কিন্তু গেছে ডাক্তার ভিসাতে, ঠিক আছে।
তখন সে অনুরোধ করতেছে যে আমাকে পাঠায়ও না, আমি হচ্ছে কাজের লোক হিসাবেও থাকতে আগ্রহী। তো এই যে কাজের লোক হিসাবে থাকতে আগ্রহী একজন ব্যক্তি, উনি ডাক্তারের ভিসা নিয়ে চলে গেছেন, ডাক্তারের কাগজপত্র প্রমাণ মানে একবারে সব মেডিকেল MBBS পাস করার প্রমাণ সহ চলে গেছে। তো এই যে তুমি যে প্রসঙ্গটা বলতেছিলে আর কি, যে এইটার একটা উদাহরণ আর কি, যে এরকম তোমার সব যত যাই করার চেষ্টা করা হোক, ইন্ডিভিজুয়ালি যখন এই ধরনের এই জাল করার প্রক্রিয়া বা পাটপাড়ি করার প্রক্রিয়াটা চালু থাকবে, ততদিন পর্যন্ত আসলে বরং আস্তে আস্তে মানুষ আমাদেরকে বিশ্বাস করা আরো কমাই দিবে, আরো নেওয়া কমাই দিতে পারে, এই পথেই চলে যাওয়ার সম্ভব আছে। হ্যাঁ, এখন পাশ্চাত্য দেশের থেকে যদি বলি তো আমেরিকা নেয় না, কানাডাও অনেক কঠিন করে দিয়েছে, অস্ট্রেলিয়াও অনেক কঠিন করে দিয়েছে। এখন আস্তে আস্তে অনেকে এই সৌদি আরব যুদ্ধের পর এইসব গালফ কান্ট্রিজও অনেক কম নেওয়া শুরু করবে। ইনফ্যাক্ট অনেকেই ফেরত আসা শুরু হয়েছে। ইভেন যেসব কান্ট্রিগুলোর ইকোনমি এফেক্টেড হয়েছে, ফর এক্সাম্পল মালয়েশিয়া, তারা হলে গিয়ে র্যাপিড তারা চিন্তা করতেছে হলে গিয়ে কিভাবে তাদের ওন সিটিজেন দিয়ে এগুলো রিপ্লেস করা যায়। আচ্ছা আচ্ছা। তো এইগুলো এইটা নো ওয়ে, আর এআই তো ওয়ার্কার রিপ্লেস করবেই, এটা তো আমার দেশে এটা দেখা যাচ্ছে না, বাট ম্যানুফ্যাকচারিং অলরেডি শুরু হয়ে গেছে উন্নত দেশগুলোতে, অলরেডি মানে মানুষের চাকরির উপর প্রভাব পড়া শুরু হয়ে গেছে। কিন্তু কেউ কেউ আবার বলে এরকম যে এআই এর কারণে তোমার ওভারঅল হয়তো সার্ভিস ইন্ডাস্ট্রি না ঠিক, যে হ্যাঁ ওই ইন্ডাস্ট্রিতে জব যেতে পারে, কিন্তু যে ফিজিক্যাল লেবারের যে কাজগুলো, এই কাজগুলো কি চলতেই থাকতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার অনেকে বলে না। এইগুলো হতে পারে। তো বাংলাদেশে অনেকে তো ফিজিক্যাল লেবার করতেই যায় আর কি। হ্যাঁ, ফিজিক্যাল লেবার করতে যায়, বাট তারা আমাদের কান্ট্রিগুলো যেগুলো আমাদের তারা চেষ্টা করবে they will try to replace it with their own citizen first. যদি তাদের লোকজনেরই যদি চাকরি চলে যায় এআই এর জন্য, তারা হলে ওইভাবে সেই যে নিজেদের সিগন্যাল দিয়ে চেষ্টা করবে যে রিপ্লেস করা যায় নাকি, তারপরে আচ্ছা আচ্ছা, ফরেন লেবার্স অর সামথিং লাইক দ্যাট। কারণ নিজের দেশেই তো সংকটে পড়বে। তাদের দেশেও তো ইনকাম ক্লাস আছে। সিঙ্গাপুর মানে এমন না যে সিঙ্গাপুরের সব লোকই হলে গিয়ে সেই টপ স্যালারি পাচ্ছে। তাদের দেশেরও lot of graduates looking for works, যারা ডিপ্লোমা করেছে, ইনফ্যাক্ট হাই স্কুল লেবার, তাদের তো একটা ব্যাপার আছে। তো এগুলা ইভেন্চুয়ালি আমার কাছে মনে হয় যে মানে not right now, but মানে just to phase out করে দেওয়া হবে অনেক ধরনের কাজই। আমরা এখন আজকে অনুষ্ঠানের প্রায় করে শেষ প্রান্তে, তো সেই জায়গা থেকে যদি করি যে আমরা কিন্তু এই প্রবাসে যাওয়া নিয়ে বা মানুষ কেন বিদেশে যাচ্ছে বা দেশে থাকার বিকল্প কি হতে পারে বা দেশে থাকার ঝামেলা সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি বা করার চেষ্টা করছি, যাতে করে কি বলবো যে বাস্তবতাটা তুলে আনার জন্য। তো মানুষ এখন যদি এই বিদেশে যাওয়ার দরজাটাও সামনে আস্তে আস্তে বন্ধ হয়ে আসে, সেক্ষেত্রে সরকার বা রাষ্ট্র এদেরকে প্রস্তুত হইতে হবে যে আমার যে লোকজন চাকরির জন্য বিদেশে যেতে পারতেছে না, তাদের জন্য আমি দেশে কি করতে পারি। তো দেশে সরকার বলতেছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, বেকারত্ব কমানোর জন্য বিভিন্ন ধরনের কি বলবো যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বা পরিকল্পনা করা হচ্ছে। যদিও আমরা এগুলো বাস্তবায়ন এখন ওইভাবে দেখা শুরু করিনি, আমরা হয়তো ভবিষ্যতে সেগুলো দেখবো। কিন্তু এইটা যদি প্রস্তুত না থাকে সরকার, ইট ক্যান বি আ লাইক বিগ ডিজাস্টার। যে বাংলাদেশে গত স্বাধীনতার পরে 50 বছর যেটুকু উন্নতি হয়েছে সেটা আরো থমকে যেতে পারে, আরো বরং আগামী 10-20 ইয়ার্সে এটা আরো পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, যদি তুমি এরকম রেমিটেন্সের যে একটা বিশাল আর্নিং সোর্স এটা যদি তুমি হারায় ফেলো। বাংলাদেশ অর্থনৈতিক যে ফুটহোল্ড সেটা হচ্ছে একেবারে দুর্বল হয়ে যেতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ক্লোজিং রিমার্কে আমি একটা জিনিস অ্যাড করে দেখতে চাই যে আমরা যে এতক্ষণ শ্রম বাজার নিয়ে কথা বলেছি, বাংলাদেশের অ্যাকচুয়ালি যে যেসব পোলাপাইন পড়াশোনা করতেও যাচ্ছে, তারাও দেখে কিন্তু অ্যাকচুয়ালি দে আর নট স্টিকিং উইথ এডুকেশন। আর একটা জিনিস অ্যাড করতে চাই, যারা স্টিক করতেছে তাদের হলে দেখা যাচ্ছে অনেক পোলাপাইনই ঢুকছে নট লাইক কিছু বলে ডুওলিঙ্গো এগুলো দিয়েছে, তারা এক সেমিস্টার পরে কন্টিনিউ করেনি। ইনফ্যাক্ট যারা কন্টিনিউ করেছে আজকাল যে কোয়ালিটি রিসার্চ মাস্টার্স এডুকেশনে বা ইনফ্যাক্ট পিএইচডি তেও যে কোয়ালিটি রিসার্চ হচ্ছে, পিওরলি
চ্যাট জিপিটি বেসড রিসার্চ, তারাও যে হলে যে একটা সাস্টেইন করতে পারবে, তারাও যে একটা দেশের একটা ভবিষ্যৎ হিসেবে মানে কি বলে মানে দেশের মান সম্মান রক্ষা করতে পারবে, আমার কাছে একটু ডাউটফুল মনে আছে। এটা তো আমরা বিভিন্ন সময় দেখছি যে তোমার যেমন একটা সময় লন্ডনে ছিল, তারপর মানে ইংল্যান্ডে তারা হচ্ছে প্রচুর স্টুডেন্ট ভিসা দিচ্ছিল, তখন দলে দলে প্রচুর মানুষ ইংল্যান্ড গেছে, তারপর অস্ট্রেলিয়াতে একটা সময় গেছে, কানাডাতে একটা পিরিয়ড গেছে, ইউএসএ তে একটা পিরিয়ড গেছে কোভিড এর পরে, কানাডাতেও যেমন কোভিড এর পরে সেলফ সিচুয়েশন ছিল। এগুলা তো দেখা যায় যে ইউজুয়ালি লম্বা সময়ের জন্য ওপেন থাকে না, দেখা যায় যে 2-3-4 বছর প্রচুর লোক প্রচুর স্টুডেন্ট আসতে দেয়, এরপর হচ্ছে আস্তে আস্তে এটা আবার ওই যে বের করে দেওয়া অথবা হচ্ছে নতুনদের আসতে দেওয়া, এই পথেই তো যায় আর কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তখন যারা আসে তারা যে সবাই বেসিক্যালি যে তুমি যেটা বলছো যে পড়াশোনা করার উদ্দেশ্যে আসতে তাও না, অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতে আরেকটা যদি রিসার্চ করতে যেসব স্টুডেন্ট গুলো আসেন, আমরা যেটা দেখেছি যে একজন অ্যাডভাইজারের যদি প্ল্যান এক্সপিরিয়েন্স হয় একটা বাংলাদেশি স্টুডেন্টের সাথে, সে জীবনও বাংলাদেশি স্টুডেন্ট আর নিবে না, ইউনিভার্সিটিতে তো আর কোনো ইয়ে নেই। তো এইখানে অ্যাডভাইজার ছাড়াও যেমন ওই যে বললাম যে মালয়েশিয়াতে আমি সেদিন একটা ভিডিও দেখলাম যে একটা ছেলে সে মালয়েশিয়া যাচ্ছে, দুজন ভাই এবং স্টুডেন্ট ভিসায় যাচ্ছে। তো তাদেরকে দেখেই মোটামুটি কনফার্ম বা কথাবার্তা শুনেই কনফার্ম হওয়া যায় যে দে আর নট স্টুডেন্ট, ডেফিনেটলি নট স্টুডেন্ট। এবং এটা just আমার মনে হয়েছে তা না, আমি কমেন্টে যেমন অনেক মানুষকে দেখলাম একই কথাই বলতেছে যে না, তাদেরকে দেখে তো কোনোভাবেই তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে না যে মালয়েশিয়া গিয়ে তারা পড়াশোনা করার মতো প্রিপেয়ার্ড বা ইয়ে। আমি বৈষম্য করতেছি না, কিন্তু একটা আছে না যে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট সে যখন মাস্টার্স পিএইচডি করতে যাবে, তারা তো তোমার দেখে মনে হবে যে আচ্ছা হি আন্ডারগ্রেড পাস করা একজন মানুষ, তো ওইরকম আর কি। তো মানুষ তো যাচ্ছে, তো এই ফাঁকগুলো ইউজ করে অনেকেই অনেক দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো কান্ট্রিগুলো ওইভাবেও ইনস্টিটিউশন ফার্স্টে শুরু করবে, তারপরে আমরা এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ব্যাক অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস। লাইক কেন ইনস্টিটিউশন এখন কান্ট্রি বেসড রিজেকশন করছে, ইনস্টিটিউশন নট অনলি দেশের ইমিগ্রেশন সিস্টেম করে, ইউনিভার্সিটি রিজেক্ট করে দিচ্ছে যে এই দেশের লোকজনকে নেওয়া যাবে। তো ইভেন্চুয়ালি এটা দেশের ইমিগ্রেশন সিস্টেমও এরকম ডিসিশন দেয়। তো we'll see what happens, you know. না ভবিষ্যৎ জানি না আমরা, বাট আমরা ভবিষ্যতে আশা করি এইসব পরিস্থিতির উন্নতি হবে, বা বাংলাদেশিদের বিদেশে যাওয়ার ব্যাপারেও আমাদের স্কিল হইতে হবে, আর উন্নত হইতে হবে, বা দেশেও আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, বা এখন তো গ্লোবালি ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী কানেক্টেড, দেশে আমরা অনেক কাজ করতে পারি। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা করছি। সব ধরনেরই এভিনিউ গুলা, সব অপরচুনিটি গুলাই মানে খোলা রাখা উচিত বা চেষ্টা করা উচিত, এবং সরকারি ভাবেও মানুষকে এই ধরনের অন্যান্য অল্টারনেটিভ গুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করা উচিত, বা মানুষকে জানানো যে তুমি এইটা করতে পারো। কারণ সবাই তো আসলে ওইভাবে জানে না বা সুযোগ পায় না। দেখা যাচ্ছে তুমি যখন সরকারি উদ্যোগে জানানো হয় বা বড় আকারে মানুষের কাছে যে আচ্ছা আমি এইটা যদি না করতে পারি, আমার অন্য এই সুযোগ আছে, পিপল উড অ্যাকচুয়ালি মেবি ডু বেটার ইন বাংলাদেশ। এই আশা রেখেই আমরা আজকের মতো অনুষ্ঠান হতে প্রায় শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী এপিসোডে আবার কথা হবে। Assalamu alaikum.